আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এইচএসসি ফিজিক্সের ভেক্টরের নতুন একটি পর্বে, পর্ব 12। তো পর্ব 12তে আমরা ভেক্টরের কঠিন একটা টপিক পড়ব। সবাই বলে এটাই নাকি ভেক্টরের সবচেয়ে কঠিন লাগে তাদের কাছে, স্টুডেন্টদের কাছে। সো সেই কঠিন টপিকটাকে আমি সহজ করে পড়াবো ইনশাল্লাহ। সো সবাই লাইভটাতে যুক্ত হও। আমি লাইভটা একটু শেয়ার করে দিই, তোমরাও ঝটপট শেয়ার করো। ওকে, লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি। লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে। প্লিজ শেয়ার দ্য লাইভ, তোমরাও শেয়ার করো। প্রথম বন্দি বসাল্লাহ ফিজিক্স ভাইয়া, এরপরে 2027 ফিজিক্স 27 ফাউন্ডেশন, সাইকেল 1 ফিজিক্স। ওকে, সো আমি সবগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাউন্ড নাই? কি বলো, সাউন্ড নাই? দিই তো। হ্যালো হ্যালো হ্যালো। সবচেয়ে কঠিন লাগে এই যে সাউন্ড, এই যে সাউন্ড। কি বলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সবাই বলে এটা নাকি ভেক্টরের সবচেয়ে কঠিন লাগে। ওকে, আমরা কিন্তু আজকে পড়বো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ নিয়ে পড়াশোনা করবো। সো সবাই ঝটপট যুক্ত হও। আর যারা সাইকেল 1-এ এনরোল করো নাই এখনো, দ্রুত এনরোল করবা, কারণ সাইকেল 1-এ আমরা অনেক অনেক অধ্যায় পড়াবো। কোন কোন অধ্যায় পড়াবো সেটা তোমরা দেখতে পাবা এখনই। তো প্রথম কথা, আমরা আমাদের সাইকেল 1-এ তোমাদেরকে মানে এইচএসসি ফিজিক্স সাইকেল 1 যেটা 27-এর জন্য, সেখানে ভৌত জগত পরিমাপ অধ্যায়টা পড়াবো একটা। ভেক্টরটা অলরেডি পড়াচ্ছি, আজকে 12 নাম্বার পর্ব। এরপর গতিবিদ্যা পড়াবো, অনেক বিশাল একটা অধ্যায়। নিউটনীয় বলবিদ্যা পড়াবো, বিশাল অধ্যায়। মহাকর্ষ এদের চেয়ে তুলনামূলক ছোট, বাট পড়তে মানে হচ্ছে টপিক অনেক আছে। সো এই যে 5টা অধ্যায় ফিজিক্স ফার্স্ট পেপারের 5টা গুরুত্বপূর্ণ অধ্যায়। ভেক্টর থেকেও এইচএসসি তে কোয়েশ্চেন আসবে, এখান থেকেও আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। মানে এখানে এমন 4টা অধ্যায়, যে 4টা অধ্যায় থেকে 4 সেট কোয়েশ্চেন আসবে। তো এই 4টা অধ্যায় এবং প্রথম অধ্যায় সব মিলিয়ে 5টা অধ্যায় আমরা আমাদের সাইকেল 1-এ পড়াবো। তো তোমরা যারা সাইকেল 1-এ এনরোল করো নাই, ঝটপট এনরোল করে ফেলবা। বিশেষ করে এইচএসসি 27 তোমাদের ইনশাল্লাহ সাইকেল 1-এ যে অধ্যায়গুলো আছে সেগুলো তো তোমরা বস হবা। প্রতি উইকে আমাদের সাইকেল 1-এ উইকলি এক্সাম হয়, মানে যে 3টা ক্লাস হচ্ছে প্রতি উইকে, সেই ক্লাসের উপর উইকলি এক্সামটা হয়। সো তোমরা যদি এক্সামগুলো মিস করতে না চাও, ভাইয়ার অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো মিস করতে না চাও, সাইকেল 1-এ ঝটপট এনরোল করো। দেখি তো এখানে সাইকেল 1বাসী কে কে আছে। ওকে, সাইকেল 1বাসীরা ঝটপট তোমরা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিও। আর এই মুহূর্তে তোমাদের একটা ভালো কলেজ চুজ করা জরুরি। কলেজ অপশন তো দিছই। যদি তুমি তোমার মন মতো কলেজ না পাও, তাহলে বাসার কাছে যে কলেজটা আছে সেখানে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে সাইকেল 1 লিংক কমেন্টে দেওয়া আছে, ঝটপট কমেন্ট থেকে এনরোল করে ফেলবা। ওকে, আর কথা না বাড়াই শুরু করি আমরা আমাদের আজকের লেকচার। আজকের লেকচার আমরা আপেক্ষিক বেগ নামক একটা টপিক পড়াবো, যেটা সবাই ভয় পায়, কিন্তু তোমাদেরকে আমি এমন ভাবে পড়াবো যেন এটা তোমার কাছে সবচেয়ে সহজ লাগে। ওকে, লেটস স্টার্ট। লেটস স্টার্ট। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি ফিজিক্সের ভেক্টর পর্ব 12-তে। গত পর্বে আমরা নদী নৌকার অঙ্কগুলো করেছিলাম। নদী নৌকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ সিকিউ বিভিন্ন বোর্ডে আসে, তো এটা বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আজকের ক্লাসে আমরা ভেক্টরের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, একটু কঠিন মনে হতে পারে, বাট আমি তোমাকে সহজভাবে শেখাবো। টপিকটার নাম হচ্ছে আপেক্ষিক বেগ, এটা নিয়ে পড়বো।
দেখবা যে তোমাদের যারা সিনিয়র ভাইয়া বোরা আছে তারা ভেক্টর অধ্যায়ে যদি কোনো টপিক না পারে সেই টপিকটার নাম হবে আপেক্ষিক বেগ। বাট এইটা অনেক মজার অনেক টেস্টি একটা টপিক। আজকের ক্লাসটা মন দিয়ে করো, তুমি তোমার সিনিয়রদেরকে শিখাইতে পারবা আপেক্ষিক বেগ কি, কেমনে অঙ্ক করে সবকিছু। তো শুরু করার আগে একটু বলি, যারা 27 ব্যাচের আছো তারা চাইলে আমার সাথে এই সাইকেল 1 এই অধ্যায়গুলো এনরোল করতে পারো। সাইকেল 1 আমরা এই 5টা অধ্যায় পড়াবো, যেখান থেকে শিওর থাকো এখান থেকে 1 সেট 2 সেট 3 সেট 4 সেট, মানে 4টা অধ্যায় থেকে 4 সেট সিকিউ এইচএসসি তে থাকবেই, এমন এই 4টা গুরুত্বপূর্ণ, বুঝছো? আর প্রথম অধ্যায়টা থেকে তো এমসিকিউ থাকতে পারে। সো এই টপিক এই অধ্যায়গুলো আমরা সাইকেল 1 এ কভার করব। তো সাইকেল 1 এ যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যেও। কথা না বাড়াই শুরু করে আমাদের আজকের লেকচার। আজকের লেকচারের নাম হচ্ছে ভেক্টর বিয়োগ। কি বিয়োগ? ভেক্টর বিয়োগ। দেখো সবাই মন দিয়ে দেখবা, আমি কোন কালারটা ইউজ করি না, এই কালারটা ইউজ করি না, এই জায়গাটা এই কালারটা রাখবো। ওকে, দেখো ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগে প্রথমত এই যে এই জিনিসটা চিন্তা করতে হবে যে ভেক্টর বিয়োগ মানে কি। আমি বললাম এ হচ্ছে একটা ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর, এ ভেক্টর। এই এ ভেক্টর সমান আমরা 5 লিখতে পারবো না, এটা কিন্তু লেখা অপরাধ। প্রথম ক্লাস থেকে তোমাদেরকে আমি বলেছি যে ভেক্টর মানে মান এবং দিক। তো তুমি ভেক্টর মানে অনলি মান লিখছো, তার মানে এটা একটা অপরাধ, এটা ভুল, এটা ভুল। এখানে একটা দিক যদি দিতাম তাহলে ঠিক আছে, এটা কিন্তু ভুল। বাট আমি যদি এইভাবে লিখি যে এ ভেক্টর, আমি যদি এইভাবে লিখি যে এ ভেক্টর সমান 5 জে ক্যাপ, তাহলে ঠিক আছে। যে 5 মানে মান বোঝাচ্ছে আর জে ক্যাপ মানে বোঝাচ্ছে দিক, তাহলে ইয়েস ইট ইজ রাইট, এটা রাইট। তাহলে ভেক্টর মানে মান এবং দিক। তাহলে ভেক্টর বিয়োগ মানে শুধুমাত্র মানের বিয়োগ না। হ্যাঁ, আমি যদি বলি তোমাদেরকে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর, যার মান হলো এর মান পি ভেক্টর এর মান ধরো 10, আর একটা ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর, এর মান দিলাম আমি 7। এবার আমি বললাম তোমাকে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর নির্ণয় করো। এটা মানে তুমি যদি করো যে পি ভেক্টরের মান 10, কিউ ভেক্টরের মান 7, 10 মাইনাস 7 সমান 3, এরপর তুমি যদি খুশি হয়ে যাও তাহলে এটা হবে তোমার সবচেয়ে বড় বোকামি। কারণ মাত্রই বুঝালাম ভেক্টর মানে মান এবং দিক, তাহলে ভেক্টর বিয়োগ মানে শুধুমাত্র মানের বিয়োগ না, এখানে দিকটাকেও আমার বিবেচনায় আনতে হবে। তো এটা কিন্তু ভেক্টর বিয়োগ না। তাহলে ভেক্টরকে বিয়োগ কেমনে করে ওইটাই আমরা আজকে লেকচার শিখবো। আর এটা যদি শিখতে পারি তাহলে আমাদের আপেক্ষিক বেগ ডান, ভেক্টর বিয়োগ কিভাবে করে সেটাই আমরা এখন দেখব। সো এটা কিন্তু ভেক্টর বিয়োগ না, ভেক্টর বিয়োগ মানে মানের সাথে আমার দিকও বিবেচনা করতে হবে। সাচ এস, আমি ভেক্টর বিয়োগটা দেখাই। ধরো একটা আমি বললাম যে আর মানে হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এটা মানে হচ্ছে বিয়োগ না, এটা মানে হচ্ছে এইভাবে লিখবা, এই যে এটাই ভেক্টর বিয়োগ। বাট এটা মানেটা কি? মানে হচ্ছে দেখো পি ভেক্টরটাকে এভাবে দিলা, মাঝখানে একটা প্লাস দিয়ে আমি যদি মাইনাসকে কিউ এর ভিতরে ঢুকায় দেই কোনো অসুবিধা আছে? একই তো জিনিস। তাহলে এটা মানে হচ্ছে ভেক্টর বিয়োগ মানে হচ্ছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। এই প্লাস মানে কি? লব্ধি। তাহলে ভেক্টর বিয়োগ মানে কি? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। মনে থাকবে, ভেক্টর বিয়োগ মানে কি? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। মানে ভেক্টর বিয়োগ আর নতুন কিছু না, এটা একটা লব্ধি। কার কার লব্ধি? যাকে বিয়োগ করছো ওইটার বিপরীত ভেক্টর এবং অপর ভেক্টরের লব্ধি। একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদেরকে। দেখো আমি বললাম এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে কিউ ভেক্টর। এই যে পি ভেক্টর, এটার মান আমি বললাম 5, এই যে পি মানে 5, এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে মান হচ্ছে 2 এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা।
যেটা হচ্ছে পি ভেক্টর, মান হচ্ছে 5, এটা কিউ ভেক্টর মান হচ্ছে 2, এবং এই যে মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা কত? 60 ডিগ্রি। এটুকু এঁকে দিয়ে আমি তোমাকে বললাম যে এই ছেলে তোমরা পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এর মান এবং দিক বের করো। কি বললাম? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এর মান ও দিক নির্ণয় করো। নির্ণয় করো। এই আন্ডা বাচ্চা, এটা লিখো আগে। তো আমরা বললাম যে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মান এবং দিক নির্ণয় করো, এই চিত্রটা দিয়ে বললাম। তাহলে তুমি প্রথমে কি করবা? হোয়াট শুড বি ইওর ফার্স্ট স্টেপ? তোমার প্রথম স্টেপই হবে এরকম যে ধরি আর হচ্ছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর। এই জিনিসটাকে এভাবে লিখতে হবে। তুমি চাইলে মনে মনেও লিখতে পারো, মনে মনেও লিখতে পারো এটা। এরপর নিজেকে নিজে বলবা যেখানে বিয়োগ মানে বোঝানো হয়েছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। কার কার লব্ধি? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। কার কার লব্ধি? প্রশ্ন করো নিজেকে। পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। এবার আমরা চিত্রে যাই। চিত্রে কি পি ভেক্টর আছে? হ্যাঁ আছে, উপস্থিত। উপস্থিত। এবার বলো চিত্রে কি মাইনাস কিউ ভেক্টর আছে? কমেন্টে বলো। আমাদের যে চিত্র, এই চিত্রে কি মাইনাস কিউ ভেক্টরটা আছে? উপস্থিত আছে? না, নাই। আমাদের চিত্রে মাইনাস কিউ ভেক্টর নাই। তাতে কি আমরা মাইনাস কিউ ভেক্টর বানায় নিতে পারি। এই যে কিউ ভেক্টরটা, এটাকে যদি আমরা উল্টায় দিই, তোমরা জানো কোনো ভেক্টরকে উল্টায় দিলেই আমরা তার বিপরীত ভেক্টরটা পাবো। এই যে উল্টায় দিলাম, এই বিপরীত ভেক্টরটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। এটা আমি সেই তোমাদের প্রথম ক্লাসে পড়াইছি। তাহলে এই যে কিউ ভেক্টরের যে বিপরীত ভেক্টর, এটাই হলো আমাদের মাইনাসের কিউ ভেক্টর, এবং এটার মান কত? 2। ভেক্টর উল্টাইলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু জানতে হবে। ভেক্টর উল্টাক পাল্টাক যাই করো, তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার লাগবে কি? পি ভেক্টর লাগবে, আছে? হ্যাঁ আছে। মাইনাস কিউ ভেক্টর লাগবে, আছে? হ্যাঁ আছে। তার মান কত? 2। এখন এটা দ্বারা বোঝাচ্ছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। তাহলে এই যে এই বাহু আর এই বাহুর লব্ধি, তো যাকে তুমি উল্টাইছো ওরে মনে মনে নাই করে দাও। মনে মনে নাই, ও আর দুনিয়াতে নাই, ও আর বাইচা নাই। তো কার কার লব্ধি? এখন লব্ধিটা কার কার? লব্ধিটা হচ্ছে পি এবং মাইনাস কিউ। এই যে পি এবং মাইনাস কিউ, তাহলে লব্ধি হয় সামান্তরিকের কর্ণ বরাবর। এই যে প্যারালাল আঁকো, প্যারালাল প্যারালাল হয়ে গেল সামান্তরিক। তাহলে এই কর্ণটাই হচ্ছে আমাদের এই আর, মানে পি মাইনাস কিউ। এখন এই আর এর মান এবং দিক বের করতে পারবা না, প্রশ্নে চাইছে মান এবং দিক। তাহলে এই যে চোখ বুঝে লিখে ফেলবা। সুতরাং আর এর মান হবে ওই যে সূত্র √of পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে পি মানে পি ভেক্টরের মান কত? 5 স্কয়ার মান প্লাস মাইনাস কিউ ভেক্টরের মান। অনেকে -2 লিখবা না, -2 লেখা যাবে না। মাইনাস কিউ ভেক্টরের মানও কত? 2 স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফাটা হচ্ছে এই যে পি আর এই যে মাইনাস কিউ, এদের মধ্যবর্তী কোণ। যারা যারা এখানে 60 ডিগ্রি বসাবা তারা খাবা আন্ডা, কারণ পি এবং মাইনাস কিউ এর এই মধ্যবর্তী কোণটা একটা কানার ভাই অন্ধ বুঝবে এটা কত। পুরোটা 180, এটা 60 বাদ দিলে মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তার মানে খেয়াল করো, ভেক্টর উল্টাইলে এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই। চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে অনলি আলফাতে। ভেক্টর উল্টাইলে পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos, এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হবে আলফা। আলফা। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগফলের মান। এখান থেকে আমরা যেটা পাবো এটা হচ্ছে ভেক্টরের বিয়োগফল। এটাই হবে আমাদের ভেক্টরের বিয়োগফল, মানে এই জিনিসটার মান পেয়ে গেলাম। এবার দিক কেমনে বের করবা? ভাই এই আর এর দিক কেমনে বের করে? লব্ধির দিক যেমনে বের করে তেমনে। লব্ধির দিক কেমনে করে? আমি ধরে নিচ্ছি এই লব্ধিটা মানে এই আরটা পি এর সাথে থিটা কোণে যাচ্ছে, তাহলে tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তার মান নিচে সিঙ্গেল। এটা মান কত? 5 নিচে সিঙ্গেল, বাকি রইল কি? 2। তাহলে 2 sin, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি
প্লাস 2 cos 120 ডিগ্রি। শেষ। এইভাবে আমরা থিটার মানটা বের করে ফেলবো। কথা কি বুঝাইতে পারছো? তাইলে ভেক্টর বিয়োগ মানে খালি আলফাতে চেঞ্জ হবে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? তাহলে বিয়োগের মানও বের করতে পারলা, দিকও বের করতে পারলা। আমার কথা কি বুঝতে পেরেছো? ভেক্টর বিয়োগ তোমরা পারবা। এখানে বেশি কিছু না, আমি খালি জানাইলাম ভেক্টর বিয়োগ মানে নরমাল বিয়োগ না। ভেক্টর বিয়োগ মানে অ্যাকচুয়ালি লব্ধি বোঝায়। কার কার লব্ধি? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের। আমাদের যদি এরকম পি কিউ দেওয়া থাকে, কিউ কে উল্টায় মাইনাস কিউ বানায় ফেললাম, এরপর এই বাহু আর এই বাহুর লব্ধি বের করলাম। লব্ধিতে খালি চেঞ্জ হবে আলফার মান, এখানেও চেঞ্জ হবে অনলি আলফার মান, বাকি সব সেমই থাকবে। আমরা কি পারবো ভেক্টর বিয়োগ করতে? যদি ক্লিয়ার হয় কমেন্টে জানাও, হ্যাঁ ভাই আমরা ভেক্টর বিয়োগ করতে পারবো। তাহলে ভেক্টর বিয়োগ ইজ নাথিং বাট আ লব্ধি। একটু লিখে নাও, ভেক্টর বিয়োগ, এই লাইনটা লিখে নাও, ভেক্টর বিয়োগ ইজ নাথিং বাট এ লব্ধি। মানে এটা একটা লব্ধি। কার কার লব্ধি? এই যে পি এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। এটাই বুঝাইছি। অনেকে ভাবে বিয়োগ মানে কি না, কি না, বিয়োগ মানে লব্ধি, পি এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। এই তো, মানে যাকে বিয়োগ করছো সেইটা আর অপর ভেক্টরের লব্ধি। এই লব্ধির মান এবং লব্ধির দিকই হচ্ছে ভেক্টর বিয়োগ ফলের মান এবং দিক। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো এবং এটা সহজ। আচ্ছা, এইটা যারা পারবা, আপেক্ষিক বেগ শেষ দেখাই তোমাদেরকে, আস্তে আস্তে দেখাই। তো তার আগে আমরা চলে যাব আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা কি? ধরো আমি বললাম এই হচ্ছে একটা ভেক্টর, ওকে সুন্দর কথা, এই হচ্ছে আরেকটা ভেক্টর, তাও এই হচ্ছে আরেকটা ভেক্টর, তাও সুন্দর কথা। এটা হচ্ছে পি, এটার মান পি, এটার মান কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে মনে করো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, এবার আমি এই চিত্র থেকে বললাম যে আর সমান কিউ মাইনাস পি বের করো, এর মান ও দিক বের করো, এর মান ও দিক নির্ণয় করো। ওকে, দিস ইজ দা প্রশ্ন এবং দিস ইজ দা চিত্র। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে চিত্র। রেডি? আর ইউ রেডি ফর চিত্রাঙ্কন প্রতিযোগিতা? তো এটার মান এবং দিক বের করতে বলছে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণটাকে সুন্দর করে আঁকা, সুন্দর করে লেখা। আমাদের প্রথম কাজ কি? এখানে যে সমীকরণ আছে সেই সমীকরণটাকে সুন্দর করে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? সুন্দর করে আমাদের মন মতো আমরা সাজাবো। দেখো কিভাবে সাজাবো। এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর সমান কিউ, মাঝখানে প্লাস দিলাম, এরপর মাইনাস পি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এইভাবে লিখবা, কিউ ভেক্টর এবং মাইনাস পি ভেক্টর এর লব্ধি, আর কিছুই না। এটা মানে হচ্ছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর এবং মাইনাস পি ভেক্টরের লব্ধি। আমি এদের মান দিচ্ছি, এটার মান 10, এটার মান 10। তাহলে আমাদের এটা মান বের করতে বলছে, লব্ধি। ওকে, তাহলে লব্ধি লেখার পরে তুমি এখানে অ্যান্সার শুরু করবা যে সুতরাং আমাদের এই লব্ধির মান, এই যে মান 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 এবং দিক চেয়েছে না, মান মানের সূত্র কি? রুট ওভার অফ পি স্কয়ার, এটা হচ্ছে কিউ স্কয়ার, আগে যেহেতু কিউ আছে, এরপর পি স্কয়ার প্লাস 2qp cos আলফা। এখানে মানটা সুন্দর করে বসাও, রুট ওভার অফ কিউ কত 10 প্লাস 10 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10। বলো তো cos আলফা কত হবে? আলফাটা কত হবে বলো? আলফাটা কার কার মধ্যবর্তী কোণ? কিউ ভেক্টর এবং মাইনাস পি ভেক্টর। তাহলে আলফাটা কত হবে বলো দেখি। এখানে আলফা মহাশয় কত হচ্ছে? আলফা হচ্ছে কিউ ভেক্টর এবং মাইনাস পি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কিন্তু চিত্রে দেওয়া আছে কিউ এবং পি ভেক্টর। তাহলে আমার কাকে জন্ম দিতে হবে? আমরা কাকে জন্ম দিব? আমরা মাইনাস পি কে জন্ম দিব। এই যে পিটাকে ধরে সিম্পলি উল্টায় দাও, এই পিটাকে ধরে এভাবে উল্টায় দিলাম, এই যে উল্টায় দিলাম। এই জিনিসটাই হচ্ছে মাইনাস পি ভেক্টর। এটার মান কত? 10। মান কিন্তু চেঞ্জ হয় না। তাহলে যাকে উল্টাইছে ও মারা গেছে, ও
ও দুনিয়া থেকে বিদায়, ওরে মনে মনে মুছে দিবা, এই যে মনে মনে মুছে দিছি। এবার লব্ধিটা কার কার? লব্ধি হচ্ছে এই সবুজ বাহু এবং এই হলুদ বাহু, প্যারালাল প্যারালাল, মোটামুটি প্যারালাল প্যারালাল এঁকে দেখাইলেই হবে। এটার নাম এই জন্যই চিত্র, প্যারালাল প্যারালাল। এই হচ্ছে লব্ধি, এই যেটা হচ্ছে আমাদের লব্ধি। আর এই লব্ধিটাই হচ্ছে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। বুঝতে পারছো? এই লব্ধিটাই হচ্ছে কিউ ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তো বলে আলফা কত ডিগ্রি? এই যে পোলাবেন সব পারছে, আন্ডা বাচ্চারা সবাই পেরেছে। এখানে আলফা হবে 60 ডিগ্রি, এই যে এই কোণটা, ওটা 120 হলে এটা 60 হয়ে গেল, এটা হচ্ছে মান। এবার দিক, এটা হবে 10√3 নিউটন, এরকম কিছু একটা হবে অ্যান্সার। ওকে, এবার দিক, লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক মানে বিয়োগ ফলটার দিক নির্ণয় করব। আমরা ধরে নেব বিয়োগ ফলটা যাকে উল্টাও নাই সেটার সাথে কইরো, কিউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, কিউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, কিউ কত 10 নিচে সিঙ্গেল, বাকি রইল 10 সাইন আলফা, কিন্তু 120 না, 120 না, আলফা হচ্ছে এই যে এই সামান্তরিকের অ্যাঙ্গেলটা, এটা 60 প্লাস 10 সাইন 60 আর উপরে নিচে হবে 10 cos 60। এখান থেকে আমরা চাইলে থিটার মানটা হিসাব করব, থিটার মান আসবে 30 ডিগ্রি আর কি, করে দেখো এটাই আসবে। সো এই হচ্ছে অ্যান্সার। পারবো আমরা? এই হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মানে যাকে বিয়োগ করতে বলবে তাকে জাস্ট উল্টায় দিবা, শেষ। যাকে বিয়োগ করতে বলবে তাকে উল্টায় দিবা। সবাই লিখো। পারবো? সিম্পল অ্যাজ ওয়াটার। যাকে বিয়োগ করতে বলবে তাকে আমরা জাস্ট উল্টায় দিব, উল্টায় লব্ধি বের করবো। সেইভাবে লিখতে পারো, যাকে বিয়োগ করতে বলবে, একটু লিখে নাও এইভাবে, আমি এভাবে লিখে দিই, যাকে বিয়োগ করতে বলবে, যাকে বিয়োগ করতে বলবে তাকে উল্টিয়ে দিয়ে লব্ধি বের করব। এটাই হচ্ছে ভেক্টর বিয়োগফল। এলাইনটা লিখে ফেলাও, এটাই হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগফল। ওকে, ডান। এবার আমরা শিখবো আপেক্ষিক বেগ। দেখো কত সহজ একটা জিনিস তোমাদেরকে আমি এখন শিখাই। হ্যাঁ, আপেক্ষিক মানে বেগ মানে হচ্ছে ভেক্টর বিয়োগ, আর কিছুই না। আচ্ছা, রেডি? আপেক্ষিক বেগ লিখো, আপেক্ষিক বেগের সংজ্ঞাটাকে লিখো। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগই হচ্ছে আপেক্ষিক বেগ। লিখো, একটি চলন্ত বস্তুর সাপেক্ষে অপর একটি চলন্ত বস্তুর বেগই হলো আপেক্ষিক বেগ। চলন্ত বস্তুর বেগই হলো আপেক্ষিক বেগ। আমরা আবেগ বলবো, হ্যাঁ, আমরা মজা করে বলবো আবেগ। কারোর সাপেক্ষে কারো বেগ, এরই নাম আপেক্ষিক বেগ। লিখে ফেলো, এটাই লিখতে পারো, কারোর সাপেক্ষে কারো বেগ মানে তারই নাম আপেক্ষিক বেগ। মানে কারো বেগ যদি কোনো একটা কিছু সাপেক্ষে নির্ণয় করো, ওইটাই হয়ে যাবে আপেক্ষিক বেগ। জিনিসটা আমি একটু বুঝাই, দেখো মজা আছে। ধরো তুমি এইখানে একটা বাস স্টেশন আছে, তুমি বাস স্টেশনে দাঁড়ায় রইছো, এই যে এখানে। হ্যাঁ, হঠাৎ করে তোমার সামনে দিয়ে একটা বাস, এই যে তোমার সামনে দিয়ে একটা বাস, বাসের চাকা দিয়ে সুন্দর সুন্দর, আর এটা মনে করো বাসের জানলা। ওকে, হঠাৎ করে তোমার সামনে দিয়ে একটা বাস এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো আমি যদি বলি
তোমার সাপেক্ষে, তুমি তো এখানে স্থির দাঁড়িয়ে আছো তাই না, তোমার সাপেক্ষে বাসটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে সামনে এগিয়ে যাবে তাই না। তোমার সাপেক্ষে যদি আমি বাসের বেগ নির্ণয় করি, তাহলে তোমার সাপেক্ষে বাসটা প্রতি সেকেন্ডে 5 মিটার, এই যে বাসের বেগ যেহেতু 5 মিটার পার সেকেন্ড, এটা মানে বোঝায় তোমার সাপেক্ষে বাসটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে করে সামনে এগিয়ে যাবে। মানে 1 সেকেন্ড পর বাসটাকে তুমি 5 মিটার সামনে দেখবা, 2 সেকেন্ড পর 10 মিটার, 3 সেকেন্ড পর 15 মিটার, এইভাবে বাসটা এগিয়ে যাবে। তোমার সাপেক্ষে বাসের বেগ তাই না, কত, 5 মিটার পার সেকেন্ড। এবার আমি বললাম যে আমার ধরো আরেকজন আরেকটা বাস, আরেকটা গোলাপি কালার বাস নিয়ে মনে করো রওনা দিল। গোলাপি কালার বাস কিন্তু চাকা একই, হ্যাঁ দেখো আরেকজন আরেকটা গোলাপি কালার বাস নিয়ে রওনা দিল একই সাথে, বুঝছো, এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। এটা এ বাস, এটা বি বাস। বলো তো এ বাসের এখানে একটা ছেলে বসা আছে আর এখানে একটা মেয়ে বসা, হ্যাঁ বলো তো ছেলে আর মেয়েটা একে অপরকে কি লড়তে দেখবে নাকি দেখবে না। দুইটা বাসের বেগই সেম, এট এ টাইম মনে করো একই সাথে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এ বাসের ছেলেটা বি বাসের মেয়েটাকে কি চলন্ত দেখবে না স্থির দেখবে, তোমরা এই কমেন্টে বলো। এটাই ভাবে যাবে, তুমি আমি পাশাপাশি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। কেন মধুময়, কারণ দুইটা বাস একই বেগে যাচ্ছে 5 তাহলে এ থেকে বি কে দেখলে মনে হবে স্থির, বি থেকে এ কে দেখলে মনে হবে স্থির। তার মানে এর সাপেক্ষে যদি আমি বি এর বেগটা বলি কত, 0, মানে এর বাস থেকে যে কেউ যদি বি কে দেখে ভাববে তার বেগ 0। পাশাপাশি দুইটা একই বেগে চলন্ত গাড়ি একে অপরকে কি দেখবে, স্থির দেখবে, কিন্তু বাস্তবে ওর সাপেক্ষে আবার দুইটা গাড়ি কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে সাপেক্ষ চেঞ্জ করলে বেগ চেঞ্জ হচ্ছে, দেখো এদের অ্যাকচুয়াল বেগ 5 কিন্তু এর সাপেক্ষে বি এর বেগ কত, 0। আবার যদি বি এর সাপেক্ষে বলি, সাপেক্ষে বলতে বোঝায় তুমি বি থেকে একে দাঁড়া দাঁড়া দেখবা, এটাই বোঝাচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ সেটাও কত, 0। তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, যে কারোর সাপেক্ষে যখন আমরা কারো বেগ বের করি সেটাই হবে আপেক্ষিক বেগ। এবার ধরো আরেকটা বাস আমি এখানে কি দিলাম, এই বাসটা একটু পাওয়ারফুল বাস। এই বাসটাতে অনেকগুলো চাকা আছে, 3টা চাকা আছে, আমুল দিস্তা বাস। এই বাসটা ধরো আমি বললাম অনেক স্পিডি বাস, সে এদিকে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে। তোমরা আমাকে বলো তো এই যে এটা হচ্ছে আমি পি এর সাপেক্ষে এই বাসের বেগ কত হবে, কমেন্টে বলো। পি এর সাপেক্ষে বলতে যার সাপেক্ষে সে দেখবে, সে স্থির হিসেবে দেখবে। তাহলে বলো তো পি এর সাপেক্ষে এই বাসটার নাম দিলাম সি বাসের বেগ কত হবে বলতে পারবা? পি এই সি বাসটাকে কত বেগে সামনে যেতে দেখবে বলো তো দেখি। পি এর সাপেক্ষে সি এর বেগ কত হবে? পি এর সাপেক্ষে সি বাসটার বেগ হবে কত বেগে সামনে এগিয়ে যেতে দেখবে? পি এর সাপেক্ষে সি বাসের বেগ 8। এই যে মৃন্ময় সরকার উত্তর দিয়ে দিছে যে আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় এখানে পরে 8 বেগেই সামনে যেতে দেখবে। এবার তোমরা আমাকে বলবা এর সাপেক্ষে সি বাসের বেগ কত? এ এর সাপেক্ষে মানে আমি যদি এই এ বাসে বৈশা সি বাসটাকে দেখি তাহলে এর সাপেক্ষে সি এর বেগটা কত? এই এ বাসের সাপেক্ষে সি বাস কত বেগে সামনে এগিয়ে যাচ্ছে? এ বাসের সাপেক্ষে সি বাস কত বেগে সামনে এগিয়ে যাচ্ছে? ও প্রতি সেকেন্ডে সামনে যাচ্ছে 5 মিটার করে, ও প্রতি সেকেন্ডে যাচ্ছে 3 মিটার করে, সরি 8 মিটার করে। তাহলে আমি এটা শিওর যে আমার সাপেক্ষে মানে এই এর সাপেক্ষে সি বাসের সামনের দিকে বেগ হবে 3 মিটার পার সেকেন্ড, যে 8 - 5 দিলেই পেয়ে যাব। তাহলে দেখো ওর অ্যাকচুয়াল বেগ হচ্ছে 8,
বাট যখন আমি এর সাপেক্ষে চিন্তা করতেছি ওর বেগ হয়ে যাচ্ছে 3, তাই না? বি এর সাপেক্ষে চিন্তা করতেছি ওর বেগ হয়ে যাবে 3। এই জিনিসগুলোই হচ্ছে আপেক্ষিক বেগ। কারো সাপেক্ষে যখন কারো বেগ তুমি নির্ণয় করবা ওইটার নামই আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের কনসেপ্টটা বুঝতে পেরেছো? আবার দেখো আমি যদি বলি এই যে এভাবে বললাম সি এর সাপেক্ষে, যার সাপেক্ষে সে মনে মনে স্থির, বুঝছো? সি এর সাপেক্ষে পি এর বেগ কত বলতে পারবা? পি এর বেগ কত বলতে পারবা কেউ? এনিওয়ান, দেখি তো কেউ পারো কিনা। এটা হচ্ছে সি, ওইটা হচ্ছে পি, তাহলে সি এর সাপেক্ষে বলতে বোঝায় এবার আমি সি এর উপরে বসে বসে দেখব এই বস্তুর বেগ কত। এই বস্তুর বেগ কত হবে বলতে পারবা? 0 না, ওর কিন্তু অ্যাকচুয়াল বেগ 0। বাট যখন তুমি এইটার উপরে দাঁড়া দাঁড়া ওকে দেখতেছো, মানে সি এর সাপেক্ষে যখন পি কে দেখছো, তখন মনে হবে এই সি থেকে মনে হবে এই পি এই দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ঘটনা কি? ঘটনা এই বাসটা তো প্রতি সেকেন্ডে 8 মিটার করে সামনে যাচ্ছে। তো যখন তুমি ওর সাপেক্ষে ওর বেগ বিবেচনা করবা, তখন বোঝা যাবে যে ও 8 করে ওই দিকে যাচ্ছে, মানে এই বাস থেকে ও 8 করে প্রতি সেকেন্ডে দূরে সরে যাচ্ছে মনে হবে। বুঝতে পেরেছো? এই যে সাপেক্ষ চেঞ্জ করলে বেগের মান, বেগের দিক চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এখন কোনো কিছু সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করার নিয়ম শিখবো। যে আবির মিয়া একটা বলদের মতো উত্তর দিছে 0। ভাই ধর তুই লঞ্চে উঠছিস, আবির মিয়া লঞ্চ টার্মিনালটা তুই লঞ্চের ছাদ থেকে দেখতেছিস, একটু কল্পনা করে চারিদিকে কোনো কিছু খেয়াল না করে অনলি লঞ্চ টার্মিনালের দিকে তাকায় দেখবি। অথবা সোজা হিসাব, ট্রেনে তো উঠছস, ট্রেনের জানলা দিয়ে যদি গাছগুলোকে দেখিস এক ধ্যানে, তোর কি মনে হবে না গাছগুলো দৌড়ায় যাচ্ছে পিছনের দিকে? মনে হবে না? মানে এটাকে বলা হয় ট্রেনের সাপেক্ষে গাছের আপেক্ষিক বেগ। কিন্তু গাছগুলো কি অ্যাকচুয়ালি কি দৌড়াইতেছে? গাছে কি পাও আছে, ঠ্যাং আছে? নাই, দৌড়াচ্ছে ট্রেন। কিন্তু ট্রেনের সাপেক্ষে, মানে ট্রেনে বসে যখন গাছগুলোকে দেখছো তখন তোমার কাছে মনে হচ্ছে গাছগুলো দৌড়াইতেছে। ঠিক একইভাবে এইখানে বসে যখন তুমি ওই লোকটাকে দেখবা, তোমার কাছে মনে হবে ওই লোকটা 8 বেগে পিছনে দৌড়াইতেছে। বুঝলা? এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। কারো সাপেক্ষে কারো বেগ, এরই নাম আপেক্ষিক বেগ। ওকে, এবার আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করার কৌশল শিখব। লিখো প্রথম কথা, কৌশল, ট্রিক্স। এই ট্রিক্স দুইটা লিখে নাও, এরপরে আমরা আরো জোস জোস ট্রিক্স দেখাবো। ট্রিক্স নাম্বার 1, এই যে ট্রিক্সকে আমি গোলাপি বাক্সে ঢুকাই দিই, এই যে ট্রিক্স নাম্বার 1। 1 নম্বর ট্রিক্স হচ্ছে, 1 নম্বর ট্রিক্স হচ্ছে, সবাই লিখো, আপেক্ষিক বেগ নির্ণয় করার ট্রিক্স। প্রশ্নে যার সাপেক্ষে বলবে, যার সাপেক্ষে, আপেক্ষিক বেগ তো কারো সাপেক্ষে বের করতে বলবে, যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করব। কি বিয়োগ করব? ভেক্টর বিয়োগ করব। প্রশ্নে যার সাপেক্ষে বের করতে বলবে তাকে আমরা ভেক্টর বিয়োগ করে দেব। কি করে দেব? নরমাল বিয়োগ না, ভেক্টর বিয়োগ করে দেব। যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দেব। 2 নম্বর রুলস হচ্ছে, ভেক্টর বিয়োগের ফলে আমরা কি পাই? লব্ধির মান এবং দিক পাই, তাই না? এই যে স্লাইডগুলোতে দেখাইছি, ভেক্টর বিয়োগ করলে, এই যে ভেক্টর বিয়োগ করলে লব্ধির মান এবং লব্ধির দিক পাই। তাহলে এই যে ভেক্টর বিয়োগ করব, এতে প্রাপ্ত লব্ধির, মানে ভেক্টর বিয়োগ করার ফলে যে লব্ধিটা পেয়েছি, এতে প্রাপ্ত লব্ধির মান ও দিকই হবে আপেক্ষিক বেগ, মানে আবেগ, আপেক্ষিক বেগের মান ও দিক। শেষ, মান ও দিক, এই দুইটা রুলস শেষ। আমরা ভেক্টর বিয়োগ পারলে আপেক্ষিক বেগও পারবো। আবারও বলছি, যার সাপেক্ষে তাকে কি করব? ভেক্টর বিয়োগ করে দেব। নরমাল বিয়োগ না, ভেক্টর বিয়োগ করে দেব। এই ভেক্টর বিয়োগের ফলে আমরা কি পাবো? একটা লব্ধির মান ও দিক পাবো। আর ওই লব্ধির মান এবং দিকই হবে আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগের মান ও দিক। ওকে, ওই লব্ধির মান এবং দিকই হবে আমাদের আপেক্ষিক বেগের মান ও দিক।
লব্ধির মান ও দিকই হবে আমার আপেক্ষিক বেগের মান ও দিক। সবাই ক্লিয়ার? একটু কমেন্টে জানাও। তাহলে আমরা যার সাপেক্ষে, আমরা কিছু না, প্রশ্নে দেখবো যদি বলে বাসের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, তাহলে কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে। বাসকে ভেক্টর বিয়োগ করে দিব, এর ফলে যেই লব্ধিটা পাবো ওইটাই হবে আপেক্ষিক বেগের মান, ওইটার দিকই হবে আপেক্ষিক বেগের দিক। যদি বলে ইয়াসিনের সাপেক্ষে ক্যামেরার আপেক্ষিক বেগ, প্রশ্ন করবা কার সাপেক্ষে? ইয়াসিনের সাপেক্ষে, তাহলে ইয়াসিনের ভেক্টরটা বিয়োগ করে দিবা, এর ফলে যেই লব্ধিটা পাবা ওইটাই হবে আপেক্ষিক বেগ। মনে থাকবে, যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ। ওকে, ডান। এবার একটু এই পাশে একটা জিনিস ছোট্ট করে লিখে নিই, কচি করে, মানে কোনটা কি নির্দেশ করে সেই জিনিসটা একটু লিখে নাও। আমি যদি কখনো এইভাবে লিখি যে VAB, যদি এইভাবে লিখি VAB, হ্যাঁ, যদি আমরা লিখি VAB মানে প্রথমে কে আছে? এ আছে, তাহলে আমরা বলবো এ এর আপেক্ষিক বেগ, এ এর আপেক্ষিক বেগ। পরে কে আছে? পরে বি আছে, এর আপেক্ষিক বেগ, এটা বলবো কার সাপেক্ষে? পরে যে আছে তার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। মনে থাকবে? কি বললাম? যদি VAB বলে তাহলে VAB মানে প্রথমে কে আছে? এ মানে এ এর আপেক্ষিক বেগ, পরে কে আছে? বি, তাহলে এটা বলবো বি এর সাপেক্ষে। অন্য কালার দিয়ে দিই, VAB, প্রথমে কে আছে? এ, তাহলে এ এর আপেক্ষিক বেগ, পরে কে আছে? বি, তাহলে বি এর সাপেক্ষে। তাহলে প্রশ্ন হচ্ছে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এ থেকে আমরা বি কে ভেক্টর বিয়োগ করব। এটা কিন্তু নরমাল বিয়োগ, উপরে যখন ভেক্টর সাইন দিবা এটারে বলে ভেক্টর বিয়োগ। ওকে, এটারে কি বলে? ভেক্টর বিয়োগ। আবারও বুঝো, VAB এটা মানে বোঝাচ্ছে লাস্টে কে আছে? বি, তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। ওকে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এই কারণে এ থেকে বি কে ভেক্টর বিয়োগ করে দিব, এ থেকে বি কে ভেক্টর বিয়োগ করব। এবার আমি যদি তোমাকে বলি, সবাই একটু কমেন্টে লিখবা, যদি আমি এটা লিখি VPQ, এটা মানে কি? এটা মানে কি? এটা মানে লাস্টে কে আছে? কিউ আছে, তাহলে কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে। তাহলে পি থেকে আমরা কিউটাকে বিয়োগ করব, নরমাল বিয়োগ না, ভেক্টর বিয়োগ। এই যে ভেক্টর সাইন দিয়ে বিয়োগ করতে হবে, ঠিক আছে? মনে থাকে জানো। যদি বলি বাস এবং ট্রাক, সাপোজ বললাম ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ, তাহলে ট্রাকের সাপেক্ষে বাসের, কার আপেক্ষিক বেগ? বাসের, কার সাপেক্ষে? ট্রাকের। এটা মানে কি? কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। তাহলে ভিবি থেকে আমরা যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দেব, শেষ। মনে থাকবে সবার, যার সাপেক্ষে তাকেই ভেক্টর বিয়োগ, যার সাপেক্ষে তাকেই আমরা ভেক্টর বিয়োগ করব। এই ভেক্টর বিয়োগ মানে কি? এটা এবং এটার মানে ভিবি এবং মাইনাস ভিটি এর লব্ধি বের করলে আমরা আপেক্ষিক বেগের মান পাবো এবং দিকও পেয়ে যাব। ওকে, তাহলে ফার্স্টে যে থাকবে তার আপেক্ষিক বেগ, পরে যে থাকবে তার সাপেক্ষে। এটা একবার জিএসটি তে এমসিকিউ আকার আসছিল যে VAB মানে কি? VAB মানে এর আপেক্ষিক বেগ, পরে কে আছে? বি, তাহলে বি এর সাপেক্ষে। VPQ মানে কি? পি এর আপেক্ষিক বেগ কিউ এর সাপেক্ষে। VBT মানে কি? বি এর আপেক্ষিক বেগ টি এর সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে জাস্ট আমরা বিয়োগ করে দেব। ওকে, সো চলো অঙ্ক করা যাক। চলো আপেক্ষিক বেগের একটা অঙ্ক করি। দেখো ভাই, প্রথমত লিখো, প্রথমত আপেক্ষিক বেগ এটা লিখবা যে একই সরলরেখা বরাবর গতিশীল। কেস নাম্বার 1, এখানে দুইটা কেস আমরা দেখব। এই দুইটা কেস আমাদের এমসিকিউ তে আসবে। কেস 1, লিখে নাও। কেস 1, একই সরলরেখা বরাবর গতিশীল। একই সরলরেখায় একই দিকে, এটা একটু লিখে নাও। কেস নাম্বার 1 কি?
একই সরল রেখায় একই দিকে। ওকে, আর কেস নাম্বার 2, কেস 2 একই সরল রেখায় বিপরীত দিকে, একই সরল রেখায় বিপরীত দিকে, বিপরীত একই সরলরেখার বিপরীত দিকে, কেস নাম্বার 2। ঠিক আছে, এই দুইটা কেস রেডি। কেস 1 হচ্ছে একই সরলরেখায় একই দিকে, কেস নাম্বার 2 হচ্ছে একই সরলরেখায় বিপরীত দিকে। আমরা এই দুইটা কেসের ক্ষেত্রে আপেক্ষিক বেগটা বের করা শিখবো। ভাইয়া একই সরলরেখায় একই দিকে লিখলে যার সাপেক্ষে একটু লিখে নাও, জাস্ট যার সাপেক্ষে বলবে, সাপেক্ষে বলবে তার মান বিয়োগ করে দিব, মান বিয়োগ করে দিব, দিব। ঠিক আছে, লিখে নাও, যার সাপেক্ষে বলবে তার মানটা বিয়োগ করে দিব। সিম্পল, আমি তোমাকে দেখাই। ধরো দুইটা বস্তু এরকম যাচ্ছে, এই মনে করো একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে এ, সে এদিকে যাচ্ছে মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে। আরেকটা বস্তু মনে করো বি, এদিকে যাচ্ছে বি, এদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এবার আমি বললাম এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, মানে এই এ বি কে কত বেগে এগিয়ে যেতে দেখবে। তোমরা অলরেডি এটা জানো যে যেহেতু ও এইদিকে 2 বেগে যাচ্ছে আর ও এইদিকে 5 বেগে যাচ্ছে, তাহলে এর কাছে মনে হবে ও এর চেয়ে 3 বেশি যাচ্ছে, 3, তাই না? কারণ দেখো ও 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ও 2 বেগে যাচ্ছে, তাহলে এর কাছে মনে হবে বি কত বেশি যাচ্ছে, 3 বেগে যাচ্ছে। এটাই হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটাই লিখছি। যার সাপেক্ষে বলবে তার মান বিয়োগ করে দিব। তাহলে এখানে যদি, এখানে কোনো ভেক্টর মেক্টর আনবো না, এখানে যদি বলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটা মানে কি বোঝায়, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, জাস্ট মানটা বিয়োগ করবো, 5 - 2 কত হয় 3। অথবা যদি বলে এরকম বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তাহলে যার সাপেক্ষে বলছে তার মানটা বিয়োগ করে দিব। কার সাপেক্ষে বলছে, বি এর সাপেক্ষে, তাহলে 2 - 5 মানে -3। -3 দ্বারা বোঝাচ্ছে যে বি এর, এটা কি বি এর সাপেক্ষে এ এর, মানে তুমি যদি বি থেকে এ কে দেখো তোমার কাছে মনে হবে এ 3 বেগে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাওয়া মানে মাইনাস। বুঝতে পারছো? এখানে ভেক্টর মেক্টর আনার দরকার নেই, যদিও এগুলো ভেক্টর দিয়েও এনে প্রুফ করা যায়, বাট যেহেতু এগুলো এমসিকিউতে আসে তাহলে ডিরেক্ট যে একই দিকে গেলে আপেক্ষিক বেগ হবে বিয়োগফল, আর বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ হবে যোগফল, ওইটাই দেখাবো। ঠিক আছে, ওকে। সো এগুলো এমসিকিউতে আসে দেখে এখানে কোনো ভেক্টর টেক্টর আনলাম না, বাট এইটা কেমনে আসছে, এই যে এই দুইটা ট্রিকের মাধ্যমে আসছে। এই দুইটা ট্রিক আর এই একই দিকের ক্ষেত্রে ব্যবহার করার দরকার নাই, তুমি চোখ বুঝে যদি দেখো একই দিকে যাচ্ছে একই সরল রেখায়, তাহলে মান বিয়োগ করে দিবা, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিবা। যেমন এখানে বোঝাচ্ছে এ এর সাপেক্ষে এ কে বিয়োগ করলাম, তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ 3 আর বি এর সাপেক্ষে এ এর বেগ হচ্ছে -3। এটা মানে বোঝাবে বি থেকে তুমি যদি এ কে দেখো তুমি 3 বেগে পিছিয়ে যেতে দেখবা, এটাই তো হবে স্বাভাবিক। তাহলে একই দিকে গেলে বিয়োগফল, আর যদি বিপরীত দিকে হয় এই যে সেম কথাটা লিখবা, যার সাপেক্ষে বলবে তার মানকে, এটা কিন্তু মানকে যোগ করে দিব, যোগ করে দিব, শেষ। যার সাপেক্ষে বলবে তার মানকে যোগ করে দিব। যেমন ধরো আমি বললাম একটা বস্তু এদিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা বস্তু ঠিক তার উল্টা দিকে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে। এটা এ, এটা বি। এবার তোমাকে প্রশ্ন করলাম এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, কার আপেক্ষিক বেগ, বি এর, কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। তাহলে কি করবা, প্রথমে দেখবে আরে একই সরলরেখা আছে কিনা, হ্যাঁ একই অক্ষের উপর আছে, একটা এদিকে যাচ্ছে একটা তার উল্টা দিকে যাচ্ছে। সো এখানে ভেক্টর মেক্টর আনার কোনো দরকার নাই, তুমি জানো একজনের সাপেক্ষে আরেকজনের বেগ হবে 3 + 2 কত হবে, 5ই হবে। কেন ভাই, এটা তো তুমি জানোই। দেখো তুমি যদি এ থেকে দাঁড়িয়ে বি কে দেখো,
এও এদিকে যাচ্ছে 2, এদিকে বি যাচ্ছে 3 করে করে, তাহলে এদের মাঝে গ্যাপ প্রতি সেকেন্ডে কি 5 করে হবে না? মানে একজনের সাপেক্ষে অপরের বেগ হবে 3 আর 2 5। মেট্রো রেলে উঠলে এটা স্পষ্ট বোঝা যায়, দুইটা মেট্রো রেল যখন পাশাপাশি বিপরীত দিকে অতিক্রম করে একটা সাপেক্ষে আরেকটা স্পিড অনেক বেশি মনে হয়। ট্রেনেও এটা বোঝা যায়, তাই না? স্পিড কেন কেন বেশি মনে হয়? এর একটাই কারণ যে আপেক্ষিক বেগটা বেশি মনে হয়, মানে এটা এইদিকে যাচ্ছে, এটা তার উল্টা দিকে যাচ্ছে। সো তুমি যখন এটা থেকে এটাকে দেখতেছো, এটার বেগ আর তোমার কাছে 3 লাগবে না, তোমার মনে হবে এটার বেগ 5, তোমার কাছে মনে হবে এটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে সামনে এগিয়ে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা ভাইয়া এক্ষেত্রে কোনো ভেক্টর মেক্টরের কথা ইউজ করবো না, এক্ষেত্রে এটাই মাথায় রাখবো, কারণ এগুলো এমসিকিউতে আসে। সো এটা নিয়ে আমরা এত জটিল ভাবে চিন্তা করলে এটা সমাধান করা কঠিন মনে হবে। সো এই কারণে আমি তোমাকে দেখালাম, যদি একই সরলরেখায় চলে, যদি একই দিকে হয়, তাহলে একজনের সাপেক্ষে আর একজনের আপেক্ষিক বেগ সিম্পলি আমরা বিয়োগ করে দেব, মানে ভেক্টর বিয়োগ না, অনলি মান বিয়োগ করবো। এই যেখানে লেখা আছে মান, দেখো এখানে লেখাই আছে মান বিয়োগ করব, মান, এখানে লেখা আছে মান যোগ করব, এখানে কোনো দিকের চিন্তা করার দরকারই নাই। আর যদি বিপরীত দিকে হয় তাহলে মান যোগ করব, একই দিক হলে মান বিয়োগ করব। কথা কি বুঝতে পেরেছো? এগুলো এমসিকিউতে আসবে, ছোট ছোট এমসিকিউতে আসতে পারে। এবার আপেক্ষিক বেগের রিয়েল কেসে যাবো, এগুলো এমসিকিউ এর জন্য। এই স্লাইডটা অনলি ফর এমসিকিউ, অনলি এমসিকিউতে আসবে, এগুলো জীবনে সিকিউতে আসবে না, এটা সহজ জিনিস তো। অনলি এমসিকিউ, এই স্লাইডটা অনলি ফর এমসিকিউ, অনলি এমসিকিউ এর জন্য, যে একই দিকে যাচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বিয়োগ করে দিব, মান বিয়োগ করে দেবো, আর বিপরীত দিকে যাচ্ছে একজনের সাথে আরেকটা যোগ করে দিব, তাইলে পেয়ে যাবো আপেক্ষিক বেগ। এবার যদি কেসটা এমন হয়, সবাই খেয়াল করো, যদি এমন হয় যে একটা বাস এদিকে যাচ্ছে, সবাই খেয়াল করবে, একটা বাস এদিকে যাচ্ছে, বাসের বেগ, এটা মনে করো বাস, বাসের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এই বাসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ট্রাক, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ট্রাক এদিকে যাচ্ছে, ট্রাক, এটা মনে করো ভিটি বললাম, এটা ট্রাকের বেগ, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এবার কি তারা একই সরলরেখা আছে? নাই। এবার আমি বললাম, প্রশ্নটা বললাম, প্রশ্ন হচ্ছে ট্রাকের সাপেক্ষে, প্রশ্নটা লিখো, ট্রাকের সাপেক্ষে, প্রশ্ন এভাবে বলা থাকবে, ট্রাকের সাপেক্ষে বাসের, বড় এ হয়ে গেল, নিচে দাও, বাসের সাপেক্ষে, সরি, বাসের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ মানে মান এবং দিক দুইটাই নির্ণয় করতে হবে। হ্যাঁ, আপেক্ষিক বেগ, বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে আপেক্ষিক বেগ কত মানে বুঝাইছে মান এবং দিক দুইটাই বের করতে হবে। সেবারে দেখো, এরা কি একই সরলরেখা, এদেরকে যোগ করে দিব বা বিয়োগ করে দিব, এরকম হবে? হবে না। যদি একই সরলরেখা হইতো তাহলে আগের কেসগুলো, এই যে এটা হইতো, একই সরলরেখায় একই দিকে হলে যোগ বিয়োগ করে দিতাম, একই সরলরেখায় বিপরীত দিকে হলে যোগ করে দিতাম, সহজ। বাট এরা কি একই সরলরেখায় নাকি একটা অ্যাঙ্গেলে আছে? এরা একটা অ্যাঙ্গেলে আছে। এরা কিভাবে আছে? একটা অ্যাঙ্গেলে আছে। এরা যেহেতু অ্যাঙ্গেলে আছে, এর একটা অ্যাঙ্গেল আছে, রাইট? যেহেতু এরা অ্যাঙ্গেল আছে, তার মানে এদের আপেক্ষিক বেগ আমাদের এই ট্রিক্সের মাধ্যমে বের করতে হবে। দেখো, ট্রিক্সটা হচ্ছে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করব, এর ফলে যেই লব্ধিটা পাবো এটাই হবে আপেক্ষিক বেগের মান এবং দিক। সো চলো, এটা অলরেডি আমরা জানি, এটা ভেক্টর বিয়োগে পড়ে ফেলেছি। এখানে কার সাপেক্ষে? প্রথম কথা, তুমি কোয়েশ্চেনটা ভালো মতো দেখবা। কোয়েশ্চেনে বলছে বাসের সাপেক্ষে ট্রাকের, এই তাড়াহুড়ো করা যাবে না, বাসের সাপেক্ষে ট্রাকের, তাহলে এভাবে লিখো, ভি আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে? কার? ট্রাকের আপেক্ষিক বেগ, মানে টি এর আপেক্ষিক বেগ বাসের সাপেক্ষে। এটা মানেই তোমার মাথায় খেলতে হবে ভিটিভি মানে যার সাপেক্ষে তারে ভেক্টর বিয়োগ করতে হবে। তাহলে ভিটি থেকে আমরা যার সাপেক্ষে তারে ভেক্টর বিয়োগ করলাম, এই যে ভেক্টর বিয়োগ মানে ভেক্টর সাইন দিয়ে বিয়োগ,
বিয়োগ মানে কি 4 - 2 না রে বাবা, এটা মানে কি 4 - 2 বোঝায় না রে বাবা, এটা মানে ওই যে খেয়াল করে দেখো এটা এরকম ফরম্যাট হয়ে গেছে না, তার মানে এটা মানে বোঝাচ্ছে ভিটি ভেক্টর এবং মাইনাস ভিভি ভেক্টরের লব্ধি যদি সাজিয়ে লিখি এটা মানে বোঝাবে ভিটি ভেক্টর এবং মাইনাস ভিভি ভেক্টরের লব্ধি, এবং এই লব্ধিটাই হবে আমার আপেক্ষিক বেগ। সেখানে লব্ধির মান বের করবা। সুতরাং আমাদের লব্ধির মান হচ্ছে ভিটিবি এর মান হচ্ছে ভিটি স্কয়ার মাইনাস ভিভির মান কত, ভিভি মানে মান কখনো নেগেটিভ হয় না, 2 ভিভি পিকিউ। এবার আলফা কজ আলফা, এবার মানগুলো বসায় দাও। এটার মান হচ্ছে 4, এটার মান 2 4 2। এবার সবাই যেখানে ভুল করে সেটা হচ্ছে আলফাটা কার মধ্যবর্তী কোণ, ভিটি ভেক্টর এবং মাইনাস ভিভি ভেক্টর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে ভিটি আর এটা হচ্ছে মাইনাস, এই যে এটা হচ্ছে আমাদের মাইনাস ভিভি। ওকে, উল্টায় দিলাম, এই যে এটাকে কট করে খেয়ে ফেললাম, উল্টায় দিছি, উল্টায় দেওয়ার কারণে এটা হচ্ছে মাইনাস ভিভি ভেক্টর, এটার মান কত 2, এটা এবং এটার মধ্যবর্তী কোণ, এই যে প্যারালাল এই যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ মানে ভিটিবি, বুঝছো? তো এই কর্ণটা কত, মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি কিন্তু, হ্যাঁ এটা 60 হলে এটা ডেফিনেটলি এই পুরো কোণটা এই যে সবুজ কালার দিয়ে দেখে এটা 120 ডিগ্রি। ক্যালকুলেট করলে আমরা আপেক্ষিক বেগের মানটা পেয়ে যাব। সোজা না ভাই, এটা কি কঠিন না। √16 প্লাস 4 প্লাস 4 × 8 = 16 cos 120, তাহলে হচ্ছে আপেক্ষিক বেগের মান হচ্ছে 3.46 মিটার পার সেকেন্ড, 3.46 মিটার পার সেকেন্ড এটা মান। তার মানে আমি যদি বলি বাস থেকে ট্রাকের বেগ কত 4, বাট বাস থেকে দেখা যাবে ট্রাকটা এত বেগে যাচ্ছে, 3.46 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এবার আপেক্ষিক বেগের দিক নির্ণয়, আপেক্ষিক বেগের দিকটাও নির্ণয় করা জানতে হবে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি ধরে নিচ্ছি আপেক্ষিক বেগটা মানে ট্রাকের আপেক্ষিক বেগটা এই যে এক্স অক্ষের নেগেটিভ বা মাইনাস ভিভি এর সাথে থিটা কোণে যায়। আমি ধরে নিচ্ছি মাইনাস ভিভি যে ভেক্টর এর সাথে থিটা কোণ, তাহলে এখানে লিখে নিচ্ছি tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল তার মান নিচে সিঙ্গেল, মাইনাস ভিভি লিখবো না, এটার মান লিখবো কত 2 নিচে সিঙ্গেল, বাকি রইল এটার মান কত 4 সাইন আলফা, কিন্তু আবার ভুলেও 60 বসায় না, আলফা হচ্ছে 120 প্লাস 4 cos 120। এখান থেকে আমরা থিটার মানটা বের করব। থিটার মানটা কত হবে, উপরে হবে 4 sin 120, নিচে হবে 2 প্লাস 4 cos 120, যা 2 প্লাস 4 sin 120 উপরে কত 4 sin 120 ডিগ্রি, ও tan ইনভার্স উপরে হবে 4 sin 120 2 প্লাস 4 cos 120। ম্যাথেরিয়াল আসে কেন, যাই হোক যেটা আসবে সেটাই আসবে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কি আপেক্ষিক বেগ বের করতে পারবো? ওকে, সো ভাই কি খুবই সহজ, যেটা ভেক্টর বিয়োগ, যেটা অলরেডি তোমরা শিখেছো, যার সাপেক্ষে তাকে আমরা ভেক্টর বিয়োগ করে দিব, তারপরে তার লব্ধির মান এবং দিকটাই হবে আপেক্ষিক বেগের মান এবং দিক। শেষ। পারবো সবাই? পারবো? তাহলে চলো পরের অঙ্কটা আমরা একটু করি। এই যে এই অঙ্কটা
এই অঙ্কটা সবাই তুলবা, তার আগে এটা বুঝছি কিনা একটু বলো। এটা না বোঝার কিছু নয়, অলরেডি ভেক্টর বিয়োগে পড়ছি। তাহলে আপেক্ষিক বিয়োগে খালি এই দুইটা কেস আলাদা করে মনে রাখবো, যে একই দিকে গেলে একজনের সাপেক্ষে আরেকজনেরটা বিয়োগ করে দিব, আর বিপরীত দিকে গেলে যোগ করে দিব। মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করে থাকলে আমরা এভাবে ভেক্টর বিয়োগ করে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিব, এরপর অঙ্ক করব। ওকে, এই অঙ্কটা সবাই একটু লিখে ফেলি, সবাই 1 মিনিট সময় নিয়ে লিখে ফেলি। চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলতেছে কোন দিকে? পূর্ব দিকে। খেয়াল করবা, পূর্ব দিকে গাড়ির চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। ট্রাকের প্রকৃত বেগ কত? আপেক্ষিক বেগ না, চাইছে প্রকৃত বেগ। একটু দেখি আমরা। এই মনে করো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে দিতে হবে। দেখো ভাই, এই মনে করো পূর্ব দিক, পূর্ব মানে ইস্ট। এই পূর্ব দিকে একটা গাড়ির চালক 40 বেগে যাচ্ছে, তার মানে গাড়িটা এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে কারের ভেলোসিটি। এই যে দিকে যাচ্ছে এটা হচ্ছে ভেলোসিটি অফ কার, এটা হচ্ছে 40। আমি এককটা লিখলাম না, 40 ভেলোসিটি অফ কার। এই গাড়ির চালক একজন চলমান একজন চালক এত বেগে একটা ট্রাককে উত্তর দিকে, তাহলে এটা যদি পূর্ব হয় এটা অবশ্যই উত্তর, কারণ উত্তর এবং পূর্ব 90 ডিগ্রি কোণেই থাকবে, তাই না? এটা পূর্ব হলে এটা অবশ্যই উত্তর। তো এই গাড়ির চালক চলন্ত অবস্থায় একটা ট্রাককে এদিকে যেতে দেখতেছে, তাহলে এই হচ্ছে মনে করো ট্রাককে সে এদিকে যেতে দেখতেছে। ট্রাকের বেগ কত মনে হচ্ছে তার কাছে? ট্রাকের বেগ মনে হচ্ছে 40√3। তোমরা বলো তো এটা কি ট্রাকের আপেক্ষিক বেগ না প্রকৃত বেগ? এটা কিন্তু ট্রাকের আপেক্ষিক বেগ, কারণ প্রকৃত বেগ বের করতে বলছে। তাহলে এই যে এটা কি ট্রাকের আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে? এই গাড়ির সাপেক্ষে। আমরা লিখতে পারি ভিটিসি। এটা হচ্ছে ভিটিসি। এটা কি ভাই ভিটিসি? এটুকু বুঝতে পারছো? এটা কেন ভিটিসি? কারণ এই গাড়ির চালক ট্রাকটাকে যেতে দেখতেছে, তাহলে গাড়ির চালকের সাপেক্ষে এটা ট্রাকের আপেক্ষিক বেগ। গাড়ির চালকের সাপেক্ষে এইটা ট্রাকের আপেক্ষিক বেগ। ওকে, আচ্ছা, আগের অঙ্কটায় আমি ভ্যালু উল্টাপাল্টা দিছি, এই কারণে থিটার মানটা আসতেছে না, বাট নর্মালি অঙ্কগুলোতে ভ্যালু এরকম উল্টাপাল্টা থাকবে না, তো প্যারা খাইও না। ওকে, আচ্ছা, এটা তো বুঝছো যে এটা গাড়ির চালক দেখতেছে, তার মানে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগের মান হচ্ছে এটা এবং দিক হচ্ছে এইদিকে। আমাদের বের করতে হবে কি? ট্রাকের প্রকৃত বেগ মানে ভিটি বের করতে হবে। ভিটি কেমনে বের করব? জানো নাই, জানা থাকার দরকারও নাই। তুমি ভিটিসি জানো। ভিটিসি মানে কি বলো? সবাই বলো ভিটিসি মানে কি বলো? এটা আগে মানেটা আগে লিখে ফেলবা। আপেক্ষিক বেগের মানেটা আগে লিখে ফেলতে হবে, তাহলে অঙ্ক অটোমেটিক শেষ। ভিটিসি মানে হচ্ছে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করব। কারের সাপেক্ষে যেহেতু মানে সি এর সাপেক্ষে, তাহলে ট্রাক থেকে আমরা সি কে ভেক্টর বিয়োগ করলাম। এই যে ভেক্টর সাইন, ভেক্টর সাইন, ভেক্টর সাইন। এবার এটা মানে কি ভাই? এটা না ভিটিসি। এখন বলো আমাদের দরকার কোনটা? আমাদের দরকার কোনটা? এখান থেকে এই তিনটার মধ্যে আমার কোনটা দরকার? আমাদেরকে বের করতে বলছে ট্রাকের প্রকৃত বেগ। আমাদের দরকার এই যে এটা ভিটি দরকার, তাই না? আমাদের এই জিনিসটা দরকার। তো সুতরাং আমরা যদি ভিটি লিখি, সুতরাং ভিটি সমান হবে ভিটিসি রাখলাম এই পাশে প্লাস ভিসি। এখন কার সাথে কাকে যোগ করছো দ্যাট ইজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে এটা মানে বোঝাচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি। কথা কি বুঝছো? কার কার লব্ধি বোঝাচ্ছে? ভিটিসি এবং ভিসির লব্ধি হচ্ছে ভিটি। মাঝখানে প্লাস আছে না, প্লাসের দুই পাশে যারা থাকে তাদের লব্ধি। সিমিলারলি এটারে আমরা বলতে পারি ভিটিসি এবং ভিসির লব্ধি হচ্ছে ভিটি। শেষ, কাজ শেষ। এবার আমরা চিত্রে দেখবো ভিটিসি আছে 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 উপস্থিত, ভিটিসি উপস্থিত, ভিসি উপস্থিত, হ্যাঁ ভিসি উপস্থিত। এবার এদের লব্ধি বানাইতে হবে। এদের লব্ধি কি হবে? প্যারালাল প্যারালাল। এই যে প্যারালাল প্যারালাল, তাহলে লব্ধিটা টেনে দাও। এই হচ্ছে লব্ধি, দেখো এই যে এটা হচ্ছে লব্ধি এবং এই লব্ধিটাই হচ্ছে ভিটি।
মানে লব্ধির মান বের করবা, দিক বের করবা, সিম্পল। এই লব্ধির মান বের করে ফেলো। সুতরাং লব্ধির মান মানে ভিটি সমান হচ্ছে √, এটার মান স্কয়ার, এটার মান কত? এটার মান হচ্ছে 40√3 স্কয়ার পি স্কয়ার, এটার মান কত? 40 স্কয়ার 2p³ cos আলফা। দেখতেই পাচ্ছ ভিসি আর ভিটিসির মধ্যবর্তী আলফা হচ্ছে 90 ডিগ্রি, cos 90 এর মান 0, সুতরাং এটা লেখার দরকারই নেই। 40√3 স্কয়ার করলে হবে 16 3 48 64 80, তাহলে রুট করলে হবে টোটাল 80 কিলোমিটার/আওয়ার। এটি হচ্ছে ট্রাকের প্রকৃত বেগের মান, বুঝলা? এখানে আলফা কিন্তু 90 ডিগ্রি, দেখো ভিটিসি এবং ভিসি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখে আমরা জানি 90 ডিগ্রি হলে লব্ধি হয় √p² + q²। শেষ। এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগের মান। এবার দিক, দিকটা তো তুমি বুঝতে পারতেছো, তারপরে যদি আমার মনে হয় যে করে দিতে পারি, যে ধরি এটা পূর্ব দিকের সাথে থিটা কোণ, তাহলে tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পূর্ব দিক মানে 40 নিচে সিঙ্গেল, বাকি রইল 40√3 sin আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি প্লাস 40√3 cos আলফা, cos 90 এর মান 0, এটা 0 হয়ে গেল, sin 90 এর মান 1, 40 খাতে √3, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না? এটার মান আসবে 60 ডিগ্রি, যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে যাচ্ছিল। শেষ। তাহলে এটা বলবো যে ট্রাকের প্রকৃত বেগের মান হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার এবং এই বেগের দিকটা হলো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ। এই যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে যাচ্ছিল, দেখো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তরে যাচ্ছিল, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তরে যাচ্ছিল ট্রাকটা। এটাই ট্রাকের প্রকৃত। কথা কি বোঝা গেছে? দেখো ভাইয়া, তোমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকাই, যেমন অলয় যে আরই লব্ধি হয় না, আর সমান পি মাইনাস কিউ, মানে বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে পি এবং মাইনাস কিউ এর লব্ধি হচ্ছে আর। আমি চাইলে এটা এভাবে লিখতে পারবো, কিউ সমান, কিউটাকে এই পাশে নিয়ে নিলাম, দেখো জিনিসটাকে এভাবে লেখা যায় না? এই যে জিনিসটাকে এভাবে কি লেখা যায় দেখো তো, এটাকে কি এভাবে লেখা যায়? পি সমান আর প্লাস কিউ লেখা যায়। এটা মানে বোঝাচ্ছে আর এবং কিউ এর লব্ধি হচ্ছে পি। আবার যদি আমি এভাবে লিখি, সেম জিনিসটাকে এভাবে লিখি যে কিউ সমান, কিউকে এই পাশে নিয়ে নিলাম, পি মাইনাস আর, এটা মানে বোঝাচ্ছে পি মাইনাস আর, এটা মানে বোঝাচ্ছে পি এবং মাইনাস আর এর লব্ধি হচ্ছে কিউ। মানে লব্ধি যে অলওয়েজ আরই হইতে হবে তা না, বাকিরাও লব্ধি হইতে পারে। মানে মোট কথা এই যোগের দুই পাশে যারা আছে তাদের লব্ধি হচ্ছে এই পাশেরটা। শেষ। সেভাবে আমাদের যেটা দরকার আমরা সেটা বের করছি। আমাদের এখানে আপেক্ষিক বেগ চাইনি, আমাকে আপেক্ষিক বেগ দিয়ে দিছে, ভিটিসি দিয়ে দিছে, আমার লাগবে ভিসি, আমার লাগবে ভিটি, তো ভিটির মান এবং দিক বের করে ফেললাম। শেষ। কি পারা যাবে নাকি যাবে না বলো? পারা যাবে নাকি যাবে না? আশা করি তোমরা পারবা, বুঝছো, এটা ক্লিয়ার? পারবো? ওকে, খালি আমার জানতে হবে যখনই ভিটিসি আছে, ভিটিসি মানে ভিটি মাইনাস ভিসি, লাগবে কাকে? ভিটিকে। ধর ভিটিকে, ভিটি মানে হচ্ছে ভিটিসি প্লাস ভিসি। এখান থেকে বুঝতে পারতেছি ভিটি হচ্ছে ভিটিসি এবং ভিসির লব্ধি। তাহলে এই দুইজনের লব্ধি, এই যে দুইজন তো দেওয়াই আছে, লব্ধি বের করতে হলে দুইটার মান লাগে, মধ্যবর্তী কোণ লাগে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দুইটার মান দেওয়া আছে, লব্ধি বের করলাম, দিক বের করলাম, অঙ্ক শেষ। ডান। এবার পরের অঙ্কটা, এটা একটা স্পেশাল অঙ্ক, এই স্পেশাল অঙ্কটা আমি একটু পরেই করছি, এটা করি। সুন্দর একটা প্রবলেম, চলো। একজন লোক পশ্চিম দিক বরাবর 5 বেগে যাচ্ছে, একক, এত দেখার টাইম নেই। এরপরে দেখো বৃষ্টি তার উপর উলম্ব ভাবে এত বেগে পড়ছে, তো সে বৃষ্টির প্রকৃত বেগ, তাহলে বৃষ্টির যে বেগটা দেওয়া সেটা অবশ্যই আপেক্ষিক বেগ দেওয়া, যে বেগটা দেওয়া সেটা কি আপেক্ষিক বেগ দেওয়া। দেখো একজন লোক এই দিকে যাচ্ছে, মনে করো এটা হচ্ছে পশ্চিম, ধরো এটা পশ্চিম, মনে করো পশ্চিম, ওয়েস্ট, এই লোকটা 5 বেগে যাচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান। ওকে, পশ্চিম দিক, মনে করো এটা পশ্চিম দিক, তো এটা পশ্চিম, এখানে ভেলোসিটি অফ ম্যান মানে মানুষের ভেলোসিটি কত? 5।
এককটা লিখলাম না 5, ওকে, এটা ভেলোসিটি অফ ম্যান। এবার বলছে বৃষ্টি তার উপর উলম্ব ভাবে এত বেগে পড়তেছে, তাহলে ওর উপর বৃষ্টি পড়তেছে এই যেভাবে উলম্ব ভাবে মানে এইভাবে, তুমি চাইলে এইভাবে আঁকতে পারো, অথবা তুমি চাইলে এইভাবেও দিয়ে দিতে পারো, অনেকে আবার চাইলে এইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমার হিসেবে সুবিধা হবে যদি আমি দুইটা ভেক্টরের পায়ে পা লাগাইতে পারি, এই কারণে আমি এটা ধরে এখানে না রেখে এইভাবে দিব। এই যে বৃষ্টি উলম্ব ভাবে মানে এই যে একদম খাড়া ভাবে, উলম্ব ভাবে মানে একদম খাড়া ভাবে নিচে পড়তেছে, বৃষ্টি পড়তেছে কত বেগে 12, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, সেটা হচ্ছে 12। এটা বৃষ্টির প্রকৃত বেগ না, কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ চাইছে। এটা কি ভাইয়া? ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, মানে মানুষের সাপেক্ষে রেইনের ভেলোসিটি। আমার কাছে লাগবে রেইনের প্রকৃত ভেলোসিটি। সো আমি এত কিছু বুঝি না, আমি ভাবছি এটা আঁকবো, আঁকার পর আমি যা লিখবো সেটা তোমরাও লিখবা। তোমরা লিখবা VRM, VRMটা দেওয়া আছে এই কারণে RM লিখবা। RM মানে ভেলোসিটি অফ রেইন, মানে বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে, তাহলে VR মাইনাস VM। এই বৃষ্টির অঙ্কগুলো তো বুঝবা, যে ভিজে তার সাপেক্ষেই হয় অলওয়েজ, কে ভিজে? মানুষ ভিজে, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে হবে। হ্যাঁ, বৃষ্টির প্রকৃত বেগ মানে আমার অ্যাকচুয়ালি বৃষ্টি কোন দিক দিয়ে পড়তেছে, বৃষ্টি এইভাবে পড়তেছে না। মানুষটা যখন দৌড়াচ্ছে 5 বেগে, তখন মানুষের কাছে মনে হচ্ছে বৃষ্টি এইভাবে পড়তেছে, বাট অ্যাকচুয়ালি বৃষ্টি এইভাবে পড়তেছে না, ওটাই বের করতে বলছে প্রকৃত বেগ। কারণ বলে এখানে বৃষ্টির প্রকৃত বেগ কোনটা? এই যে এটা, এখানে বৃষ্টির প্রকৃত বেগ কোনটা? এই যে এই বেচারা, এটা বের করো। সুতরাং বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে VR, এটা হবে VRM এবং VM এর লব্ধি, VRM এবং VM এর লব্ধি। সুতরাং লব্ধিটা বের করে ফেলি, VR সমান হচ্ছে √, মান বসাই। VRM এর মান কত বলো? VRM এর মান 12 স্কোয়ার প্লাস VM এর মান কত? 5 স্কোয়ার, এবং এদের মধ্যবর্তী কোণ কত? এটা পশ্চিম হলে, এটা লম্বভাবে হলে 90 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। cos 90 এর মান 0, তাহলে এটা লেখা লাগবে না। 44 আর 25 169, রুট করলে 13 কি ভাইয়া? কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের মান। এবার দিক, এবার বৃষ্টির প্রকৃত বেগের দিক, দিক কেমনে বের করবো? যেহেতু পশ্চিম দিক বলা আছে, পশ্চিম দিকের সাথে বের করব। ভাই একটু সামান্তরিক টাকা তো, এই যে প্যারালাল প্যারালাল, তাহলে এই যে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের দিক, তাই না? এটা হচ্ছে VR, এই যে এটাই হচ্ছে আমাদের VR। তার মানে আসলে বৃষ্টিটা এইভাবে পড়তেছিল, তো মূলত বৃষ্টিটা পশ্চিম দিকের সাথে কত কোণে পড়তেছে সেটা বের করি। চলো ধরে নিচ্ছি পশ্চিম দিকের সাথে থিটা কোণ, তাহলে সূত্র হচ্ছে tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পশ্চিম নিচে সিঙ্গেল, বাকি রইল 12 sin আলফা cos আলফা। আলফা যেহেতু 90 ডিগ্রি, আলফা লেখার দরকার নেই, তাই না? কারণ sin 90 মান 1, cos 90 মান 0, তাহলে tan ইনভার্স 12/5, এটা আসবে 67.38 ডিগ্রি উইথ পশ্চিম মানে ওয়েস্ট, মানে পশ্চিম দিকের সাথে বৃষ্টিটা এত অ্যাঙ্গেলে পড়তেছে। পারবো? তাহলে পশ্চিম দিকের সাথে বৃষ্টিটা এই অ্যাঙ্গেলে পড়তেছে। তোমরা চাইলে উলম্বের সাথেও অ্যাঙ্গেল বের করতে পারো। উলম্বের সাথে অ্যাঙ্গেল বলতে এই অ্যাঙ্গেলটা বোঝায়, উলম্বের সাথে অ্যাঙ্গেল বলতে এই অ্যাঙ্গেলটা বোঝাবে। এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে উলম্বের সাথে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? উলম্ব বা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল। একটু লিখে নাও, অ্যাঙ্গেলটা হচ্ছে উলম্বের সাথে অ্যাঙ্গেল, উলম্বের সাথে কোণ। তোমরা চাইলে এটা বের করতে পারো। ম্যাক্সিমাম অঙ্কেই এই উলম্বের সাথে কোণটা বের করতে হয় বৃষ্টির, এই কারণে আমি বলে দিলাম এটা আগে, উলম্বের সাথে কোণ। ঠিক আছে? পারবা সবাই? এই অঙ্ক কি কঠিন না সহজ ভাই? আমরা ওই একই জিনিস করতেছি, লব্ধির মান বের করতেছি, লব্ধির দিক বের করতেছি, শেষ, আর কিছুই না। লব্ধির মান বের করছি, লব্ধির দিক বের করতেছি, আর তো কিছুই না। ভেক্টর বিয়োগ থেকে লব্ধির মান এবং দিক বের করতেছি, শেষ, সিম্পল। খালি তোমার এটুকুই জানতে হবে, যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ। এরপর যেইটা বের করতে বলুক তুমি ওইটাই বের করতে পারবা। পারবা না? পারবা। ক্লিয়ার হলে কমেন্টে জানাও। এরপর আমরা আজকে লাস্ট অঙ্কটা করব। আপেক্ষিক বেগের টোটাল তোমাদেরকে এখানে অঙ্ক করাবো আমি 8 থেকে শুরু করে 21টা। 8 থেকে 21 মানে কত? 13টা অঙ্ক। এই 13টা অঙ্ক পারলে এইচএসসি বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো,
যা কিছু বলো সব তুমি পারবা, এবং আপেক্ষিক বেগে তুমি বস হতে পারবা। ঠিক আছে, বস হয়ে যাবে, বস, আপেক্ষিক বেগের বস। দেখো এটা একটা সুন্দর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমাদের বইয়ে আছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনের একটা শর্টকাট আছে, আমি দেখাই দিব, প্যারা নেই, বুঝে করতে হবে। খেয়াল করি, চলো। এখানে বলছে একজন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় বৃষ্টি লম্বভাবে এত বেগে পড়ছে, অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরলে বৃষ্টিটি লোকটির হাত থেকে রক্ষা পাবে। সরি, বৃষ্টিটি না, লোকটি বৃষ্টির হাত থেকে, লোকটি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। ওকে, কোশ্চেনটা তোমরা তুলে ফেলো, জানিয়ে দিবে। খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো ভাই, একজন লোক 4 বেগে চলার সময় বৃষ্টি লম্বভাবে এত বেগে পড়ছে, অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরলে লোকটি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে, মানে ছাতা ধরার অঙ্ক। সেইভাবে মনে করো ফ্লোর আছে, এই ফ্লোর দিয়ে একজন লোক এইভাবে যাচ্ছে, লোকটা যাচ্ছে কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে, আর বৃষ্টি 3 বেগে লম্বভাবে নিচের দিকে পড়তেছে যেভাবে। এটা হচ্ছে বৃষ্টির বেগ 3 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বৃষ্টির আপেক্ষিক বেগ না প্রকৃত বেগ? ভাইয়া, এটা হচ্ছে বৃষ্টির, যখনই ছাতা ধরার অঙ্ক দিবে তখনই মনে রাখবা বৃষ্টির যে বেগটা দিচ্ছে ওটা প্রকৃত বেগ। সবাই একটু লিখে নাও, যখনই ছাতা কত কোণে ধরবো এই টাইপের অঙ্ক দিবে, এটা বোঝার উপায়, কত কোণে ছাতা ধরবো তখনই বুঝবা যেই বেগটা দিচ্ছে ওইটা বৃষ্টির প্রকৃত বেগ। এটা হচ্ছে লোকের বেগ ভিএম, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ ভিআর। লোকটা যখন এই বেগে দৌড়াবে বৃষ্টি নিশ্চয়ই সোজাসুজি মনে হবে না তার কাছে, লোকের সাপেক্ষে বৃষ্টি একটা আপেক্ষিক বেগ প্রাপ্ত হবে, এবং সেই বরাবরই ছাতা ধরতে হবে যদি বৃষ্টি থেকে রেহাই পেতে চায়। তাহলে আমাদের মূলত বের করতে হবে বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে। এটা বের করবো কেমনে? যার সাপেক্ষে দেখো তাকে ভেক্টর বিয়োগ করে দিব। এবার এটা মানে কি? এটা মানে বোঝায় ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। তো ভিআর আছে, আছে, মাইনাস ভিএম আছে নাই, এই যে এটারে মাইনাস করে দাও, এটা হচ্ছে আমাদের মাইনাস ভিএম ভেক্টর। এবার এই ভেক্টর এবং ভিআর এর লব্ধি হবে এই যে সামান্তরিক এই কর্ণ। সুন্দর হইল না? এই যে সামান্তরিক প্যারালাল প্যারালাল এই কর্ণ, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। তার মানে এই উলম্ব দেখাই তোমাদেরকে, এই হচ্ছে উলম্ব, বৃষ্টিটা উলম্বের সাথে এই যে এই অ্যাঙ্গেলে পড়বে, এই যেভাবে পড়তেছে, এই যে এই অ্যাঙ্গেলে। উলম্ব মানে কোনটা? এটা না, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাথে এই অ্যাঙ্গেলে পড়বে, থিটা। বুঝতে পেরেছো? এখানে আপেক্ষিক বেগের মান বের করতে বলে নাই, বলছে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এই যে লোকটা, এই লোকটা এইভাবে ছাতা ধরবে, এই যে এখানে ছাতাটা এইভাবে ধরবে, এইভাবে ছাতা ধরলে বেঁচে যাবে। বুঝতে পারছো? আর ভাই তোমরা যারা বৃষ্টিতে ভিজছো তারা জানো, বৃষ্টির মধ্যে তুমি যদি ছাতা এইভাবে ধরে হাঁটো তুমি কি ভিজে যাবা? ধরো তুমি দৌড়াবা, বৃষ্টির মধ্যে তুমি দৌড়াবা, তুমি যদি ছাতাটা এইভাবে ধরে দৌড়াও এমনি, তাহলে তুমি ভিজবা। অবশ্যই দৌড়ানোর সময় ছাতাটাকে একটু কাত করে ধরতে হয়, কারণ তুমি যখন দৌড়াও তোমার সাপেক্ষে বৃষ্টি একটা আপেক্ষিক বেগ প্রাপ্ত হয়, তোমার সাপেক্ষে তখন বৃষ্টি একটু তেরসা হয়ে নামে, তো তোমার ছাতাটা ওইদিকে ধরতে হবে। তো আবার অঙ্কটা বুঝায় বলি, যখনই প্রশ্নে বলবে কত কোণে ছাতা ধরতে হবে তখনই বুঝবা যেই বেগটা দাও এটা বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে বৃষ্টি সোজাসুজি পড়তেছে, লোকটা এইদিকে দৌড়াইতেছে, তাহলে রেহাই পেতে হলে কত অ্যাঙ্গেলে ছাতা ধরবে। তো এই ক্ষেত্রে আমার অবশ্যই বৃষ্টির আপেক্ষিক বেগের দিক বের করতে হবে। কি বের করতে হবে? বৃষ্টির আপেক্ষিক বেগের দিক। তো আমরা ফার্স্টে লিখবো যে ভিজে তার সাপেক্ষে, মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির, এটা লিখে ফেলবো। লিখার পর আমরা এটার মান বের করার দরকার নাই, কারণ আপেক্ষিক বেগের মান চায় নাই, আমরা আপেক্ষিক বেগের দিক বের করব। কার সাথে? উলম্বের সাথে। এখানে আপেক্ষিক বেগের দিক বের করি, চলো। দিক কেমনে বের করে ভাই? টেন থেটা, উলম্বের সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বের করবো, মানে 3 নিচে সিঙ্গেল, বাকি রইল 4 সাইন আলফা, যেহেতু আলফা এখানে 90 ডিগ্রি থাকবে, উল্টাইলেও 90 ডিগ্রি থাকবে, যে অঙ্কেলটা কত থাকবে? 90 ডিগ্রি। তো 4/3 থিটা সমান tan ইনভার্স 4/3। তাহলে এটা হচ্ছে উলম্বের সাথে কোণ। দেখো 4 কার বেগ? মানুষের বেগ, মানুষের বেগ। আর 3 কার বেগ? বৃষ্টির বেগ। সো
এটা তোমাদের বইয়ের শর্টকাট আছে যে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবো, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, টেন ইনভার্স মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, উলম্বের সাথে এই কোণে। বাট আমাদের প্রশ্ন উলম্বের সাথে চায় নাই, তো তোমরা একটু লিখে নাও, এটা কিন্তু উলম্বের সাথে। এটা কি ভাইয়া? উলম্বের সাথে, উলম্বের সাথে কোণ। তাহলে আমাকে যদি বলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবো, তাহলে শর্টকাট মারবো টেন ইনভার্স মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। আমাদের কাছে চেয়েছে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবো। আমাদের এই প্রশ্নে একটু ট্রিক্স করছে, অনুভূমিকের সাথে কত কোণে। তো ভাই এটা তো একটা বাচ্চা পোলাপানো বুঝে, বাচ্চা পোলাপানো বুঝে। টোটাল কোণ 90 ডিগ্রি, উলম্ব আর অনুভূমিকের টোটাল কোণ কত? 90 ডিগ্রি। তাহলে অনুভূমিকের সাথে যদি বিটা কোণে ছাতা ধরে সেটা হবে 90 মাইনাস থিটা। শেষ, অ্যান্সার। বুঝতে পারছো? বুঝছো? যদি অনুভূমিক বলে তাহলে 90 মাইনাস থিটা, শেষ। কারণ এটা থিটা, এটা তাহলে কত হবে? 90 মাইনাস থিটা। এই যে কোণটা, এটা হচ্ছে অনুভূমিকের সাথে কোণ। তো টেন ইনভার্স 4/3 হচ্ছে 53, 90 মাইনাস অ্যান্সার 36.86 হচ্ছে অ্যান্সার, 36.86 ডিগ্রি। আমার কথা কি বুঝছো? আবারও বুঝো, যখনই বলা থাকবে কত কোণে ছাতা ধরবো তখনই বুঝবা বৃষ্টির প্রকৃত বেগ দেওয়া। মানুষটা এদিকে দৌড়াইতেছে, তাহলে আমার বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব, যার সাপেক্ষে, কার সাপেক্ষে? যে ভিজে তার সাপেক্ষে। তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির, এই যেটা লিখে ফেললাম। লিখার পর এটা মানে ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। এই যে লব্ধিটা, এটা লব্ধি ভিআর এবং মাইনাস ভিএম, চিত্রাঙ্কন দিয়ে করলাম। এই লব্ধিটার কোণ উৎপন্ন করছি উলম্বের সাথে। তুমি চাইলে ডিরেক্ট অনুভূমিকের সাথে বের করতে পারো, বাট উলম্বের সাথে কেন দেখাইছি? কারণ বইগুলোতে উলম্বের সাথেই কোণ বের করে। তো সেটা একটা শর্টকাট আছে যে টেন থিটা সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ দিলেই উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে সেটা বের হয়ে আসবে। আমরা কি পারবো? যদি পারি হা লিখুন, না পারলে না লিখুন। তো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আপেক্ষিক বেগের অস্থির অস্থির অঙ্ক করাবো। যেমন এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা একবার আইআইটিতে আসছে, এরপর আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোথাও একটা দিছিল। সো আমাদের সিলেবাসের সাথে মিল রেখে অঙ্কগুলো করাবো। এরপরে এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন কলেজের পরীক্ষাতে আসে, একটু কঠিন টাইপের একটু অঙ্ক। এরপরে এটা তো করাইলামই প্রথম অঙ্ক। তাহলে এই যে দুইটা অঙ্ক আছে এখানে, চমৎকার চমৎকার দুইটা অঙ্ক আছে। তারপরে এখানে একটা অঙ্ক আছে 3টা, এবার আরেকটা অঙ্ক 4টা, এরপরে আরেকটা অঙ্ক কাজ ভেজার অঙ্ক, যে একটা মানে হচ্ছে বৃষ্টি পড়তেছে, বাতাস বইতেছে, এর মধ্যে আমরা গাড়ি কত বেগে চালালে গাড়ির সামনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে, এটা চুয়েটে আসছিল, খুবই সুন্দর প্রশ্ন। তারপরে হচ্ছে এই যে গাড়ির অঙ্কগুলো, কাজ ভেজার অঙ্ক আর কি, খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা আরেকটা অঙ্ক করে আজকের মতো শেষ করি। যেমন এখানে একটা অঙ্ক আছে, খুবই সুন্দর একটা অঙ্ক, এটা না, এটাও না, যেটা রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন, বুঝছো? রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন। এগুলো তোমরা তখনই পারবা যখন আপেক্ষিক বেগ ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, আচ্ছা যেমন এই বানরের অঙ্কটা করে আজকে শেষ করি। দেখো কি বলছে, এগুলো নেক্সট ক্লাসে করাবো কিন্তু আমি। বানরের অঙ্কটা সোজা। একটি বানর 5 মিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব খুঁটিতে উঠতেছিল। বানর কত বেগে উঠতেছিল? 5 বেগে। একটি কুকুর এত বেগে খুঁটির দিকে দৌড়ে আসলো। বানরটি কি বেগে কুকুরটি হতে দূরে সরে যাবে? প্রশ্নটা ভালো মতো বুঝো। বানরটি কি বেগে কুকুর হতে দূরে সরে যাচ্ছে? তার মানে কুকুরের সাপেক্ষে কার আপেক্ষিক বেগ? বানরের আপেক্ষিক বেগ। ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে, কার সাপেক্ষে কার? বানরটি কি বেগে, তারপর কার বেগ? বানরের বেগ। এই যে মাংকির বেগ কার সাপেক্ষে? কুকুরের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু ডগ। এটা মানে আগে লিখে ফেলতে হবে মাংকির ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডগ। তাহলে যার সাপেক্ষে তাকে আমরা ভেক্টর বিয়োগ করব। এই যে ডগকে আমরা ভেক্টর বিয়োগ করলাম। সিনারিটা দেখাই। এই মনে করো একটা খুঁটি, একটা বানর খুঁটি বেয়ে উঠতেছিল, এই মনে করো মাংকিটা এদিকে উঠতেছিল, এটা হচ্ছে মাংকির বেগ, মাংকি 5, তাই না? একটা কুকুর খুঁটির দিকে দৌড়ে আসলো 5√3 বেগে। তার মানে কুকুর এদিকে আসতেছে, দৌড়ায় যেদিকে আসতেছে, তার মানে পায়ে পা মিলাইলে এইদিকে, কুকুরটা এদিকে দৌড়ে আসতেছে, দূরে সরে যাচ্ছে না কিন্তু এদিকে দৌড়ে আসতেছে। এটা হচ্ছে ভেলোসিটি অফ ডগ, কত? 5√3। এবার ভাইবো না যে ওদিকে দূরে সরে যাচ্ছে না, কুকুরটা এইভাবে আসতেছে, বুঝছো? তো আমরা পায়ে পা মিলানোর কারণে কুকুরের ভেক্টরটাকে এখানে লিখে দিলাম যেন হিসেব বুঝতে সুবিধা হয়।
বানরটি কি বেগে কুকুর থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে বানরের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডগ। বুঝছো? তা কেমনে করবা? এটা করবা, এটা মানে কি ভিএম এবং মাইনাস ভিডির লব্ধি। ভিএম কই আছে? আছে। মাইনাস ভিডি কি আছে? নাই। এই যে বানাই নিব, এই যে উল্টা দিলাম, এটা হবে মাইনাস ভিডি ভেক্টর। এটা লব্ধি হবে, এই যে প্যারালাল, দেখো যে প্যারালাল প্যারালাল, এই হচ্ছে লব্ধি, এই যে এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে ভিএমডি। মানে এই ভিএমডিটা বের করবা এই বাহু আর এই বাহু দিয়ে। এই যে ভিএমডি, ভিএমডির মান কি বলতো? এখানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি, তাহলে আমরা বুঝতে পারতেছি √5 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার। এটাই হবে আমাদের অ্যান্সার। কি পারবা? বুঝছো? বুঝছো? বানরটি কি বেগে কুকুর হতে দূরে সরে যাচ্ছে, তার মানে বানরের আপেক্ষিক বেগ কুকুরের সাপেক্ষে। যেগুলো দেওয়া আছে ওগুলো প্রকৃত। পারা যাবে নাকি পারা যাবে না? বুঝছো? যার সাপেক্ষে তাকে উল্টায় দিলাম, তারপরে লব্ধিকে বের করলাম, শেষ, ডান। ওকে, সো তোমাদের একটা SW দেই, এটা তোমরা পারবা না, এটাও পারবা না, এই অঙ্কগুলো আমরা করাবো, বোর্ডের অঙ্ক করাবো, এই কাজ ভেজার অঙ্কগুলো করাবো। সো নেক্সট ক্লাসটা ভুলেও মিস দেওয়া যাবে না। আর নেক্সট ক্লাসটা পারতে হলে অবশ্যই আজকের ক্লাসটা করতে হবে। সো তোমরা যারা আজকের ক্লাসটা করো নাই তারা মানে হচ্ছে মানে তোমার বন্ধুরা যারা আজকের ক্লাসটা করে নাই তাদেরকে অবশ্যই আজকের ক্লাসটা করতে বলবা। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আপেক্ষিক বেগ শেষ করে আমাদের এই অধ্যায়ের 80% শেষ করে ফেললাম, মানে আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। বাকি থাকবে 20% বীজগণিত, ওইটা ধুমধাম করা ফেলা যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা সাইকেল ওয়ানে এখনো যুক্ত হও নাই, ঝটপট যুক্ত হও, তাহলে কিন্তু খুব গুসা করবো। টাটা, আল্লাহ হাফেজ। এই সাইকেল ওয়ানে দ্রুত যুক্ত হয়ে যাও। টাটা।